সবজি বিক্রি করে মা তাকে মানুষ করেছে বলে পরশুরামের একটা লজ্জা আছে। এ কথা সে কাউকে বলে না, কেউ জিজ্ঞেস করলে স্বীকারও করে না। স্কুল টিচার হবার পর পরশুরাম সে কারণে মদনপুরের জঙ্গলগ্রাম উঠে এসেছে বেলঘরিয়ায়, বাড়ি করেছে, বিয়ে করেছে, 3 বছরের একটা ছেলেও আছে। পরশুরামের স্ত্রী দীপশিখাও স্কুল টিচার। সে সাউথ কলকাতায় যায়, যাতায়াতে প্রচুর সময় লাগে, ফলে ছোট্ট ছেলেকে নিয়ে তার বিস্তর সমস্যা। ছেলে অত্যন্ত দুষ্টু, ঘরের ম্যাক্সিমাম জিনিস তুলে তুলে আছাড় মেরে আনন্দ পায়। ওইটুকু ছেলেকে দীপশিখা বকতে পারে না, মারতেও পারে না। কাজের মেয়েটা কোনো কমের নয়, ম্যাক্সিমাম টাইম তার মোবাইল নিয়ে কাটে। সে একজন পার্ট টাইম ইউটিউবার, কথাবার্তায় তুখোর, নিজেকে সেলিব্রিটি ভাবে। একটু পয়সার মুখ দেখলে সে এ কাজ করবে না বলে মাঝে মাঝেই হুমকি দেয়। আজ প্রায় 4 দিন হলো পরশুরাম এবং ছেলের জ্বর। দীপশিখার শরীরটাও ভালো নেই, কেমন দুর্বল দুর্বল লাগে। এর আগে অনেকবার দীপশিখা আপদে বিপদে শাশুড়িকে এখানে এনে রাখতে বলেছে, পরশুরাম শোনেনি। মা তার কাছে থাক এটা সে মোটেই চায় না। যদি দীপশিখা কিছু জেনে যায়, আশেপাশের বন্ধুবান্ধব জেনে যায়, প্রতিবেশী পাড়ার লোকগুলো জেনে যায়। এবার দীপশিখা আর শুনল না। বাপ ছেলের জ্বর, তার স্কুল, অনিশ্চিত কাজের মেয়ে, ফলে পরশুরামকে দিয়ে জোর করিয়েই শাশুড়িকে তার কাছে আনল সে। গ্রামের বাড়ি থাকলেও খরচ পাঠাতে হয়, এখানে থাকলে বরং সুবিধে, হাতে হাতে টুকটাক কাজ টাজ করে দিতে পারবেন। ছেলেটারও দেখাশোনা ভালো হবে, হাজার হোক ঠাকুমা, রক্তের টান একটা থাকবেই। বর্ণালী দেবী এলেন ছেলের বাড়ি। ভারী সুন্দর সাজানো গোছানো সব কিছু, একদম পরিপাটি। রান্নাঘর দেখে সে অত্যন্ত খুশি। সমস্ত কিছু কি সুন্দর ড্রয়ারের মধ্যে, তেলাচোড়া টিকটিকি ছুঁচো, একদম ঢুকতে পারবে না ওখানে। সে ভারী আনন্দিত হলো সব দেখে। সন্ধ্যায় বাড়ি ফিরে দীপশিখা পরশুরাম আর ছেলেকে নিয়ে তড়িঘড়ি ডাক্তারের কাছে চলে গেল। শাশুড়ির সঙ্গে কথা বলার তেমন সময় হলো না। প্রায় ঘন্টা 2 পর বিধ্বস্ত হয়ে ফিরল সকলে, বিশেষ করে দীপশিখা। সারাদিন স্কুল, তারপর এই ছোটাছুটি তাকে একেবারে কাহিল করে ফেলেছে। প্রায় মিনিট 10 পরে বর্ণালী দেবী এলেন বৌমার ঘরে। কোনো প্রকার ভনিতা না করে আশ্চর্য হয়ে হেসে বললেন, নাতির আর পরশুরামের জ্বর তো বাও বাতাসের, এমনি সাইরা যাইবে এলা। অগনিয়া ডর নাই, তোর শরীরটাও তো ভালো দেখি না, তরেই তো আগে ডাক্তার দেখানোর কাম। শাশুড়ির কথায় দীপশিখা বিরক্ত হলো। তার সামান্য একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠিক আছে, কিন্তু ডাক্তার দেখানোর মতো কিছু হয়নি। সে কাষ্ঠ হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। বর্ণালী দেবী শুনলেন না, কাছে গিয়ে পাশে বসে বললেন, তোর চোখের লক্ষণ ভালো না, একবার ডাক্তার দেখা। চোখের লক্ষণ ভালো না মানে? তিরিং করে উঠে গিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো, ভালো করে নিজেকে দেখল, না ঠিকই আছে। অকারণে শাশুড়ি ভয় দড়িয়ে দিয়েছিল। সে যখন উঠে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন শাশুড়ি তাকে আবার ডাকলেন। হেসে বললেন, একবার রক্ত পরীক্ষা কইরা দেখ, তোরে দেখা কেমন ভয় ভয় লাগে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে গিয়ে দীপশিখা বুঝল তার শরীর বেশ খারাপ, জ্বর আছে, এখন মাথা তুলতেই কষ্ট হচ্ছে। বাড়িতে সুস্থ বলতে এখন একমাত্র শাশুড়ি। সন্ধ্যায় তাকে নিয়ে দীপশিখা এলো ডাক্তার দেখাতে। ডাক্তার সাহেব বর্ণালী দেবীকে দেখেই হেসে বললেন, আরে মাসি, অনেক দিন দেখি না, সবজি বিক্রি করতে আসো না? খুব সুন্দর মোচা আনতে কিন্তু তুমি। বর্ণালী দেবী ডাক্তার সাহেবের কথায় একগাল হেসে বললেন, না রে বাপ, আর পারি না, ছেলে বৌমা চাকরি করে, আর কি চাই। ডাক্তার এবার দীপশিখার দিকে চেয়ে আরেকবার নতুন করে হেসে বললেন, এটা বৌমা বুঝি? বর্ণালী দেবী মাথা নেড়ে সম্মতি জানালেন। খুশি হয়ে বললেন, স্কুলে পড়ায় ম্যাডাম। শাশুড়ির মুখে এই ম্যাডাম শব্দটি শুনে দীপশিখার অত্যন্ত ভালো লাগলো, কিন্তু সবজি বিক্রি করার গল্পটা ভালো লাগলো না। ডাক্তার ভালো করে দীপশিখাকে দেখে একটু ভীতু হয়ে বললেন, মনে হচ্ছে ডেঙ্গি, প্লেটলেট চেক করে আমায় একটু দেখিয়ে যেও মাসি। ফিরতি পথে রিকশায় দীপশিখা শাশুড়িকে বলল, আপনি কি এখানে ফুটপাতে সবজি বিক্রি করতেন?
এই প্রশ্নে বর্ণালী দেবী লজ্জা পেলেন না, বরং খুশি হয়ে বললেন, হ্যাঁ, ওই ডাক্তার নিয়মিত আমার থেকে সবজি নিত। একথা বলতে বলতেই বর্ণালী দেবী রিকশাওয়ালাকে থামতে বললেন। রিকশা দাঁড়ালে তিনি লাফ দিয়ে নেমে উল্টো দিকের ফুটপাতে এক সবজি বিক্রেতার কাছে গিয়ে পড়ি হাজির হলেন। দীপশিকার কেমন কৌতূহল হলো, সেও নেমে এসে শাশুড়ির পাশে দাঁড়ালো। তার আরেকটু ইতিহাস জানার ইচ্ছে। বর্ণালী দেবী ছুটে এসে বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া এক ভদ্রমহিলাকে জড়িয়ে ধরলেন। স্ট্রিট লাইটের সামান্য আলোয় ওই রাতেও তিনি সবজি বিক্রি করছিলেন। গলা জড়িয়ে ধরে আবেগের কণ্ঠে বর্ণালী দেবী বললেন, কিরে গেদে, ভালো আছোস? বাড়ি যাস নাই? গেদে ভদ্রমহিলা বর্ণালী দেবীর মাথায়, চোখে মুখে হাত বুলিয়ে হাসিতে উচ্ছ্বসিত হয়ে বললে, ওরে জঙ্গল, তুই ভালোই তো আছোস? পুলা মাস্টার হইছে। পরশুরাম কই, কহাফ তদিন দেখি না। বর্ণালী দেবী এবার একটু নিষ্প্রভ হয়ে বললেন, আনাজ বেচ্চা মানুষ তো কইরা দিলি, বছর বছর টাকা দিলি, পয়সা দিলি, কি লাভ হইল? একবার তোর খবর লয় না। এইটাই জগতের নিয়ম, বুঝলি? এ সময় গেদে ভদ্রমহিলা একটু নিচু গলায় বললেন, হাঁসখালি থানায় আরেকটা পাইছি, এইটাও গরিব, বাপ মা নাই, এইটার খরচও দিমু কইছি, কি কস? বর্ণালী দেবী এই কথায় অত্যন্ত খুশি হয়ে চিৎকার করে বলল, তাই নাকি? আগে কবি তো। আমার কাছেও টাকা আছে, পরশুরামের মতো এইটারও তুই আর আমি মানুষ করুম। একটু দূরে দাঁড়িয়ে দীপশিকা শুনছিল এদের কথা, পরশুরামের মানুষ হওয়ার কথা, দুজন মিলে সবজি বেচে একটা ছেলেকে মানুষ করার কথা, মানুষ করার আনন্দের কথা। শুনতে শুনতে কখন যেন তার অজান্তে চোখ বেয়ে নেমে এসেছে জল, ভিজিয়ে দিয়েছে দুটো গাল। সাধারণ মানুষ হয়েও কত অসাধারণ এরা। তার মনে হলো সে দুজন দেবীর সামনে দাঁড়িয়ে, দুজন মমতাময়ী মায়ের সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো দুজনার সামনে। তারপর শাশুড়ির হাত ধরে পড়ল, আজ আমি দুজন দেবী দেখলাম, পাথরের মূর্তি নয়, দুজন সত্যিকারের দেবী।